হঠাৎ করে বিএনপি সরকারের প্রশংসা শুরু করে দিয়েছে কনক সারোয়ার, পিনাকি ভট্টাচার্য, নির্ঝর, ইলিয়াস হোসাইন। তারা বরাবরই বিএনপি কনক সারোয়ার, তবে ন্যায় নীতিসঙ্গত। যেই ভুলটা করবে সেই ভুলটার সমালোচনা করবে। আমি তিনজনের মধ্যে এই জিনিসটা দেখেছি। ইলিয়াস হোসাইন বলেন, পিনাকি ভট্টাচার্য এবং কনক সারোয়ার, আরও অনেকেই আছে জুলাইয়ের অবদানে। কিন্তু এই তিনজনের একটা প্রধানতম বৈশিষ্ট্য হলো, আপনি ভুল করছেন, আপনি যত ঘনিষ্ঠ হন আপনার ভুলটা শুধরে দিবে। অনেকে আছে না, ভুলের কথা বলে না সম্পর্ক নষ্ট হবে বলে, বরং ভুলের কথা বলে সম্পর্ককে আরও গাঢ় করে ইলিয়াস, পিনাকিরা। কারণ তুমি আমার আপন মানুষ, তোমার মধ্যে ভুল না থাকুক এটা প্রমাণ করে দেয়। তো এই পিনাকি, ইলিয়াস এবং কনক সারোয়ার নির্বাচনের পরে, 12ই ফেব্রুয়ারির নির্বাচনের পরে বিএনপির এত প্রশংসা করে নাই। এর কারণটা কি জানেন? কারণ হলো খলিলের হার্ড মুভ। আমাদের পররাষ্ট্রমন্ত্রী, এর তিনজন তো প্রশংসা করছে, সারা দেশব্যাপী যারা পররাষ্ট্রনীতি নিয়ে একটু ভাবে, পররাষ্ট্রনীতি কঠিন বিষয় তাই না, ডিপ্লোম্যাটিক বিষয়, যারা ভাবেন পররাষ্ট্রনীতি নিয়ে তারা সবাই এই মুভের খুব প্রশংসা করছেন। কারণ হলো এই যে শেখ হাসিনা দিল্লিতে বসে ভুয়া প্রেস কনফারেন্স করেছে, যাই হোক আদতে আমরা এটাকে সত্য হিসাবে ধরে নিচ্ছি। এই প্রেস কনফারেন্সের তীব্র প্রতিবাদ করেছেন খলিল এবং খুব হার্ড শব্দ ব্যবহার করেছেন। আমি বাংলাদেশের ইতিহাসে কোনো রকম পররাষ্ট্রনীতির ক্ষেত্রে হার্ড পজিশন নিতে দেখি নাই। একবার হয়েছে 2003 সালে, যখন ইরাক বা আফগানিস্তানে হামলার সময় বেগম খালেদা জিয়া দায়িত্ব দিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খানকে, যে তাদেরকে যেন বলে দেয়া হয় আমরা এই যুদ্ধে সৈন্য দিব না। কিন্তু পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খান কোনো কূটনৈতিক আচরণ ছাড়াই শক্ত ভাষায় বলছে যে আমরা সৈন্য দিব না। এটা অপমানজনকভাবে বলছে। এটা বেগম খালেদা জিয়ার সরকারের জন্য অনেক ক্ষতি হয়েছে, তৎকালীন সময়ে খুব ক্ষতি হয়েছে। মোর্শেদ খান এটা ইচ্ছা করেছে কি না জানি না, তখন থেকে ভারত বাংলাদেশের উপরে খেপে গিয়েছিল। আর যাই হোক, এবার দেখলাম খলিলুর রহমানকে লিখিতভাবে খুব হার্ড চিঠি দিয়েছে ভারতের উদ্দেশ্যে। সবচেয়ে মজার বিষয় হলো খলিলুর রহমান, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, স্যালুট, তিনি আপনার এই চিঠি নিজ হাতে ড্রাফট করেছেন। তিনি একজন দক্ষ লোক, আপনারা জানেন। তাকে আওয়ামী লীগ বাংলাদেশের সিনিয়র সাংবাদিকরা দুই চোখে দেখতে পারে না, এখন আরও দেখতে পারবে না। বাংলাদেশের তথাকথিত ওই আনিস আলমগীরের মতো সিনিয়র সাংবাদিকেরা এখন ফুটছে ভিতরে ভিতরে, বলতে পারছে না কিছু। ঠিক আছে, 1 নাম্বার চিঠিতে হাসিনাকে খুনি, গণহত্যাকারী, পলাতক হিসেবে সাব্যস্ত করেছে খলিলুর রহমান, একদম ডাইরেক্ট। 2 নম্বরে হলো ভারতের ভূখণ্ড থেকে হাসিনাকে পলিটিক্যাল কার্যক্রম চালানোর সুযোগ করে দেয়া বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি, এটা উল্লেখ করে দিয়েছেন খলিলুর রহমান খুবই স্পষ্টভাবে। আমার খুশি লাগছে, আপনার খুশি লাগছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। 3 নম্বর, জুলাই গণ অভ্যুত্থানকে এখানে বিপ্লব হিসাবে উল্লেখ করেছেন খলিলুর রহমান। 4 নম্বর, বাংলাদেশের মানুষের দৃঢ় সংকল্পবদ্ধ যে আর কখনোই ফ্যাসিবাদ কায়েম হতে দিবে না বলে জনগণের অভিপ্রায় ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে। মানে খলিলুর রহমান তার চিঠিতে স্পষ্টভাবে বলে দিয়েছেন বাংলাদেশের মানুষ আর কোনো ফ্যাসিবাদকে পুনর্বাসিত হতে দিবে না। খুব কড়া ভাষা কিন্তু। 5 বাংলাদেশের কখনোই কারো গোলামীর রাষ্ট্র হবে না, রিলে স্টেট হবে না, বাফার স্টেট হবে না। এই ধরনের সেন্স মেক করে একটা ক্লিয়ার বার্তা দেয়া হলো ভবিষ্যতে বাংলাদেশের ফরেন পলিসি হবে মাই কান্ট্রি ফার্স্ট নীতির উপরে। তারেক রহমান বলছে না, বাংলাদেশ
সবার আগে বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশ ফার্স্ট। এটাই 6 নাম্বার, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় হাসিনা এবং তার মাফিয়া চক্রের কোনো স্থান হবে না, ক্লিয়ারলি ঘোষণা করা হয়েছে। 7 নম্বর, ভারতের সঙ্গে সম্পর্ক হবে বাংলাদেশের আর সার্বভৌমত্বের অক্ষুণ্ণ রেখে ক্ষমতা, পারস্পরিক শ্রদ্ধা, এক রাষ্ট্র অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি অবলম্বন করার কঠোর আহ্বান জানানো হয়েছে। 8 নাম্বার, 13 সালের বন্দি বিনিময় চুক্তি লঙ্ঘন করেছে ভারত। দুর্দান্ত মনে হচ্ছে না আপনার কাছে? 9, গণহত্যাকারী হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে না দিয়ে উল্টো তাকে প্রকাশ্যে গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় অংশ নেওয়ার সুযোগ করে দেয়া বাংলাদেশের জনগণের অনুভূতিতে আঘাত এনেছে, এটি প্রতারণার শামিল। ভারত একটা প্রতারক রাষ্ট্র, তোমরা প্রতারণা করেছো এটা বলেন নাই খলিল, খুব ফাইন। খলিলুর রহমানের মতো পররাষ্ট্রমন্ত্রী স্কিল্ড বাংলাদেশে আর আসে নাই। এখন এই খলিলুর রহমানকে কতটা ব্যবহার করতে পারেন তারেক রহমানেরা, সেটা অবশ্য তাদের বিষয়, তাই না? তারা যদি না পারেন তাহলে তো আর হবে না। 10, বাংলাদেশ ভারত দ্বিপক্ষীয় সম্পর্কে উন্নয়নে বাধা ভারত নিজে সৃষ্টি করছে একদম। এবার দেখেন, এই পর্যন্ত আছেন কি না জানি না ভিডিওতে, আপনি কি বলতে পারবেন? আপনার বয়স যদি ধরেন 20 হয়, 10 বছর পর থেকে তো আপনার স্মৃতি আছে মেমোরিতে, তাহলে 10 বছর আপনার স্মৃতিতে আপনার মনে আছে যে আপনি ভারত বাংলাদেশের প্রকৃতপক্ষে কোনো উপকার করেছে, দেখেছেন? আমি দেখি নাই। এরপরে আপনাকে যদি বলি আপনার বয়স যদি 30 হয়, 10 বছর থেকে যদি আপনার স্মৃতি ধরি, কনসাস স্মৃতি, ক্লাস 5 কিন্তু অনেক হাই, তাহলে 20 বছর স্মৃতিতে আপনি দেখেছেন ভারত বাংলাদেশের কোনো উপকার কোনোদিন করেছে, কোনো প্রশংসা করেছে? না, আমিও দেখিনি। 54 বছরের ইতিহাসে মুক্তিযুদ্ধের পর থেকে ভারত বাংলাদেশের কোনো উপকার করেছে আমার নজরে আসে নাই, খেয়ালে আসে না। একটা উপকার করেছে, যেটা আওয়ামীরা বলে স্বাধীনতা যুদ্ধের সময়, কিন্তু ইন্দিরা গান্ধী নাতনি প্রিয়াঙ্কা গান্ধী সংসদে স্পষ্ট বলেছে যে আমার দাদি পাকিস্তানকে দুর্বল করার জন্য ভারত পাকিস্তানকে ভেঙে দিছে, ভাগ করে দিছে। তাহলে আমরা কি এটুকু বলতে পারি যে পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হঠাৎ কেন প্রশংসা করলেন? রজাল খলিলের হার্ড মুভ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।